বোর্ডে তো তোমরা দেখতে পাচ্ছ না? ইয়েস ম্যাম। ওকে, তাহলে লাস্ট ক্লাসে মনে আমাদের হারমোনিক মিন আর জিওমেট্রিক মিন বাকি ছিল, ওয়েটেড মিন আর হচ্ছে যে, তাই না? হ্যাঁ, আর বাকিগুলো মানে পড়ানো হয়েছিল। তো ঠিক কি জিনিস হারমোনিক মিন এ কি বলে তোমার হচ্ছে যে আদার্স, তোমরা দেখি। আমাদের যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম সেটার নাম হচ্ছিল মেজার্স অফ সেন্টার টেন্ডেন্সি। তোমাদের দুটো মিন বাকি ছিল, একটা ছিল হচ্ছে হারমোনিক মিন যেটাকে আমরা HM দ্বারা প্রকাশ করে থাকি, আর একটা ছিল হচ্ছে জিওমেট্রিক মিন। তো জিওমেট্রিক মিনের যে ফর্মুলাটা সেটা কিরকম ছিল সেটা পরে বলি। আমরা হারমোনিক মিন যেটা, সেটা হচ্ছে যে আমরা অ্যারিথমেটিক মিনের রিসিপ্রোকাল অফ দ্য অ্যারিথমেটিক মিন ইজ কল্ড হারমোনিক মিন। অর্থাৎ আমরা যদি 1/AM করলে যে ফর্মুলাটা পাই সেটাই হচ্ছে আমাদের HM, হারমোনিক মিন। হ্যাঁ, তো হারমোনিক মিন হচ্ছে কি, যে পার ইউনিটের সাপেক্ষে, যেমন ঘন্টা প্রতি বা কিলোমিটার প্রতি, হ্যাঁ, বা কোন একটা অংশের সাপেক্ষে যদি দেয়া থাকে, এই অর্থে আমরা যদি মিন বের করতে চাই তাহলে ওই অর্থে তখন আমরা যে এভারেজটা বের করি সেটাই হচ্ছে HM কিংবা হারমোনিক মিন। এই জন্য বলা হয় যে আমরা যদি 1/AM করি তাহলে যেটা পেয়ে যাই সেটাই হচ্ছে HM। ওকে, দ্যাট মিনস হচ্ছে রিসিপ্রোকাল অফ দ্য অ্যারিথমেটিক মিন, বেসিক্যালি কল হারমোনিক মিন। এটা যে ফর্মুলাটা যেটা বললাম সেটা হচ্ছে জাস্ট অ্যারিথমেটিক মিনকে আমরা যদি উল্টায় ফেলি 1/arithmetic মিন করি তাহলে n ডিভাইডেড বাই 1/x1 প্লাস 1/x2 আপ টু হচ্ছে 1/xn। ওকে, তো এইটা দ্যাট মিনস আমি যদি এইভাবে করি যে n ডিভাইডেড বাই সামেশন অফ 1/xi i ইকুয়ালস টু 1 আপ টু n। ঠিক আছে, তো যেটা সেটাই হচ্ছে আমাদের এই জায়গায় কি, এটা হচ্ছে আমাদের এই জায়গায় হারমোনিক মিন। ওকে, তো এটার একটা এক্সাম্পল কি হতে পারে, যদি আমাদের এক্সাম্পল গুলো দেয়া আছে বা তোমরা দেখলে বুঝবা। যেমন ধরো যে আমি যদি বলি যে কোন একটা মানে ধরো যে 3জন স্টুডেন্টের এই জায়গায় ডেটা দেয়া আছে। ওকে, তো ডেটা কিরকম, যে 3জন স্টুডেন্টের ডেটাটা এরকম, সাপোজ ওয়ান স্টুডেন্ট spends on a solution of the task 1/3 hour. Second students spend 1/4 and third spends 1/5. Okay, তো এখন যদি বলা হয় যে ক্যালকুলেট দ্য এভারেজ আওয়ার, ক্যালকুলেট দ্য এভারেজ আওয়ার, তো ওইটার জন্য আমরা কি বলবো? দেখো যে এখানে আমাদের ইনফরমেশনটা কি দেয়া আছে, যে একটা টাস্কের সলিউশন করতে ফার্স্ট যে স্টুডেন্টটা তার দেখা যাচ্ছে কি যে 1/3 আওয়ার লাগছে, সেকেন্ডের 1/4 আওয়ার, থার্ডের 1/5 আওয়ার। যে এই যে আর আওয়ারের সাপেক্ষে এখানে কিছু আমাদের ইনফরমেশন গুলো দেওয়া আছে এবং বলা হয়েছে তাদের এভারেজ টাস্ক, এভারেজ আওয়ার বের করো। তাহলে ওই ক্ষেত্রে যেহেতু আমাদের এই ইনফরমেশন গুলো ওয়ান পার ইউনিটের সাপেক্ষে দেওয়া আছে, তো ওই ক্ষেত্রে আমরা যে মিনটা ইউজ করে থাকি সচরাচর অন দ্য বেসিস অফ আওয়ার ইনফরমেশন, সেটা হচ্ছে আমাদের হারমোনিক মিন। তো হারমোনিক মিন যদি আমরা এই জায়গায় ইউজ করে থাকি, আমাদের এন এর ভ্যালু এই জায়গায় কত হবে বলতো? হোয়াট উড বি দ্য ভ্যালু অফ এন? বলতে পারবে যেখানে এন এর মান কত হবে? এন এর মান কত হবে, পারা যাবে? এর হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, তার মানে এখানে টোটাল কতজন স্টুডেন্টের ডেটা দেয়া আছে দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড, তার মানে মোট কতজন আছে ওই জায়গায়? 3জন। 3জন ম্যাম, 3জন। তাহলে এখানে এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু হবে 3। ঠিক আছে, হ্যাঁ, তো আমরা যদি এটাকে ভাঙিয়ে লিখি এইভাবে 1 ডিভাইডেড বাই x1, তার মানে এখানে x1 এর ভ্যালু কত দেয়া আছে? x1 এর ভ্যালু দেয়া আছে 1/3, দ্যাট মিনস 1/3 আওয়ার
সময় লাগে ফার্স্ট স্টুডেন্টের সেই টাস্কটা করতে, সেকেন্ড যে স্টুডেন্ট তার কতটুকু সময় লাগে দেখো, তার সময় লাগতেছে দেয়া আছে এই জায়গায় 1/4 1/4, তাই না? দেন x3 যেটা সেটা তার দেয়া আছে 1/5, 1/5 তাই না? এইভাবে করে করে আমাদের প্রতিটা স্টুডেন্টের যে ডেটার মানে ইয়েটা সেটা দেয়া আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা একটা সলিউশনটা বের করি 3 ডিভাইডেড বাই 1/x1, দ্যাট মিন্স হচ্ছে 1/x2 প্লাস 1/x3। তার মানে হচ্ছে আলটিমেটলি 1 ডিভাইডেড বাই 1/x3, 1 ডিভাইডেড বাই 1/x4, 1 ডিভাইডেড বাই 1/x5, দ্যাট মিন্স হচ্ছে 3 প্লাস 4 প্লাস 5, ওকে 9 10 11 12, দ্যাট মিন্স 3 ডিভাইডেড বাই 12, 1/4 আওয়ার। তার মানে সেই তিনজন স্টুডেন্টের এভারেজ টাইম অফ কি বলে তোমার হচ্ছে যে আওয়ার কতটুকু 1/4 আওয়ার লাগবে গড়ে তিনজনের। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের হারমোনিক মিন। দেন হারমোনিক মিনের পরে আমরা যে মিনটা দেখবো সেটা হচ্ছে কি ছিল, জিওমেট্রিক মিন। ওকে, জিওমেট্রিক মিন বেসিক্যালি কি, যে স্পেসিফিক কিছু জায়গায় আমরা জিওমেট্রিক মিনটা ইউজ করে থাকি। যেমন এটার ক্ষেত্রে বললাম যে হারমোনিক মিনটা আমরা প্রেফারেবলি কখন ইউজ করে থাকি, যখন আমাদের পার ইউনিটের সাপেক্ষে, ওকে, পার কিলোমিটারের সাপেক্ষে, পার ঘন্টা প্রতি, পার আওয়ার প্রতি, পার মাইল প্রতি, হ্যাঁ, এরকম যেমন এইটা দেয়া আছে। তো এইভাবে আমরা হারমোনিক মিনটা ইউজ করে থাকি। জিওমেট্রিক মিনের ফর্মুলাটা যেটা দেখো, জিওমেট্রিক মিনের ফর্মুলাটা হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে কি রকম, আমরা একটু জিওমেট্রিক মিনের ফর্মুলাটা দেখি। সেটা হচ্ছে কি, জিওমেট্রিক মিনের ফর্মুলাটা হচ্ছে GM, geometric mean is denoted by GM, and এটার যে ফর্মুলা সেটা হচ্ছে x1 into x2 into up to হচ্ছে xn, আর এখানে n এর পাওয়ার হচ্ছে n, মানে রুটের পাওয়ার। হ্যাঁ, এখানে x1 x2 x3 এগুলো হচ্ছে আমাদের অবজারভেশন। এখন জিওমেট্রিক মিনের কিছু স্পেসিফিক সেক্টর আছে, সেখানে আমরা জিওমেট্রিক মিনটা ইউজ করে থাকি। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে কি, যে সাধারণত আমরা যখন লাভ কিংবা ক্ষতির গড় নির্ণয় করতে চাই, দ্যাট মিনস এভারেজ অফ লস অর প্রফিট, এবং সেটা যদি উইথ রেসপেক্ট টু পার্সেন্টেজ দেয়া থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা স্পেসিফিক এই জিওমেট্রিক মিনটা ইউজ করে থাকি। কিংবা আমাদের পপুলেশন গ্রোথ রেট যেটা জিওমেট্রিক্যালি হয়, সেটা যদি আমি কি বলে মিন বের করতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আমরা সাধারণত জিওমেট্রিক মিনটা ইউজ করে থাকি। তাহলে বেসিক্যালি এটা সব থেকে বেশি ইউজ হয় কি, যে এভারেজ লস অর প্রফিটের হিসাবটা বের করতে, এবং সেই ডেটা যদি গিভেন দ্যাট বা গিভেন মানে দেয়া থাকে অন দ্য বেসিস অফ উইথ রেসপেক্ট টু পার্সেন্টেজ, ওকে, অর্থাৎ লাভ কিংবা ক্ষতির পার্সেন্টেজে ডেটা যদি দেয়া থাকে, যেমন ধরো যে কোনো একটা অর্গানাইজেশনের মালিক, সে আমাদেরকে ডেটা প্রোভাইড করলো, কিংবা কোনো একটা দোকানের মালিক মানে দোকানদার, সে ধরো যে সে আমাদের কাছে ডেটাতে ধরো যে এভাবে প্রোভাইড করছে, যে ধরো যে ইন 2010 তার দোকানের প্রফিট ছিল ধরো যে 10%, ওকে, এটা হচ্ছে তার 10% প্রফিট। 2011 এসে তার দোকান ধরো যে 5% লস হয়েছে। 2012 গিয়ে তার দোকান ধরো যে আবার ধরো যে 7% প্রফিট করছে। আবার 2014 গিয়ে তার দোকান ধরো যে সাপোজ 6% লস করছে। 2015 এসে তার দোকান ধরো যে 1% প্রফিট করছে। তো এখন যদি এই 5 বছর শেষে সেই দোকানদার বা সেই লোক তোমার কাছে হিসাব চাইলো, যে এই যে আমি আপনাকে এই ধরনের ডেটা প্রোভাইড করলাম, যে আফটার 5 ইয়ার্স হোয়াট উড বি মাই এভারেজ লস অর প্রফিট, আমার দোকানটা কি 5 বছর শেষে লসে আছে নাকি লাভে আছে, সেটা এভারেজটা আমাকে একটু বের করে দেন। তো ইউজুয়ালি যখন আমাদের কাছে এই এভারেজ রিলেটেড কোনো কোয়েশ্চেন করা হয়, তো আমাদের মাথায় প্রথমে যে চিন্তাটা আসে সেটা হচ্ছে সবগুলোকে যোগ করে টোটাল দ্বারা ভাগ। এখানে যদি আমরা সবগুলো প্রফিট অর লসের হিসাবগুলোকে টোটাল দ্বারা যোগ করে টোটাল দ্বারা ভাগ করি, উই উইল গেট নাথিং, আমাদের প্রপার একটা অ্যান্সার আমরা পাবো না। বিকজ কেন পাবো না, বিকজ তার যে ইনফরমেশনটা সে ইউজুয়ালি ওইভাবে তো দেয় নাই। আমাদের এই ডেটাগুলো তার আমাদের অ্যারিথমেটিক নিয়ে যে ইউজুয়াল ডেটা সবগুলো মার্কসকে যোগ করে টোটাল দ্বারা ভাগ, ওই অর্থে আসছে না। এটা একে তো হচ্ছে আমাদের প্রফিট বা এভারেজ, এই ডেটা হচ্ছে ডিফারেন্ট ইস্যুস, 1 2 নম্বর হচ্ছে আমাদের এই জিনিসটা পার্সেন্টেজের সাপেক্ষে দেয়া আছে। তাহলে ওই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করে থাকি সেটা হচ্ছে জিওমেট্রিক মিন। তো ওইটা আমি শুরুতে বললাম যে জিওমেট্রিক মিন স্পেসিফিক কিছু সেক্টর আছে সেখানে আমরা ইউজ করে থাকি। সেটা হচ্ছে কি, নর্মালি এভাবে বলা হয় যে সাধারণত বিজনেস সেক্টর গুলোতে, ব্যবসায়িক
মানে লেনদেনের ক্ষেত্রে বা এই রিলেভেন্ট ডেটা গুলোতে আমরা সাধারণত জিওমেট্রিক মিনটা ইউজ করে থাকি। তো দেখো এইখানে সেম জিনিসটা আমরা যখন এখানে অ্যাপ্লাই করতে যাব, এখানে এন এর ভ্যালুটা কত হবে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এন? আমরা জানি এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। তাহলে এখানে এন এর মান আমরা কত লিখবো বলতো? 5 ম্যাম। 5 লিখবো, বিকজ আমাদের এখানে 5টা বছরের ডেটা সে প্রোভাইড করছে। এখানে x1 বুঝাবে আমাদের x1 x2 এই জিনিসগুলো আলাদাভাবে ক্যালকুলেট করে নিতে হবে, মানে হচ্ছে তার মতন করে। সেটা হচ্ছে কি বলছে যে সে কি বলছে যে x1 তার মানে হচ্ছে কি যে x1 এর সে কি বলছে যে 10% প্রফিট, সে মূলধন কি ছিল, এই কি ছিল, সেই কি ছিল, এরকম না, 10% প্রফিট। তার মানে আমরা যে ছোটবেলায় শতকরা অঙ্ক করতাম না যে 10% লাভ মানে কি, আমরা যদি 100তে লাভের 10 হিসাব করতাম, 10 আমাকে কি করতে হতো, যোগ করতে হতো, ইজন্ট ইট 100-র সাথে, তাই না? তার মানে টোটাল মানে প্রফিটের পার্সেন্টেজটা আমরা কি লিখতাম, 110। তো এইখানে x2 কে আমাদের তাহলে কত হবে, আমরা যদি 100-র সাথে 10 যোগ করলাম 110 হলো, তাহলে লসটা কত হবে, আমরা 90 কি বলে মাইনাস 5% হবে না, মাইনাস হবে, দ্যাট মিন্স হচ্ছে 95। 95। ওকে, এইভাবে করে করে আমাকে x1 x2 x3 এই মানগুলো এই জায়গায় কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। দ্যাট মিন্স 110 ইন্টু হচ্ছে 95 ইন্টু হচ্ছে কত, এই জায়গায় ধরো যে কি বলছে সে 7% প্রফিট, তাহলে 7% প্রফিট যদি হয় তাহলে সেটা কত হবে বলতো, 107। 107। এন হচ্ছে কত হবে এই জায়গায়, 6% লস যদি হয় তাহলে সেটা কত হবে, ম্যাম 94। 94 ইন্টু হচ্ছে 1% প্রফিট 101। ধরো 101। তো এখন কি করতে হবে, এই সবগুলোকে কি করতে হবে, যোগ করে দেখো রুটের পাওয়ার যে আছে সেটা আমরা ক্যালকুলেশন করে ফেললাম ক্যালকুলেটরে, ইটস নট এ বিগ ডিল। তো এখানে করলাম, করার পরে দেখো এখানে তো আমরা একটা মান পাবো। ওই লোকের মানে তোমার কাছে তার কোশ্চেনটা এটা ছিল যে আফটার 5 years, দ্যাট মিনস আফটার 5 years হোয়াট উড বি মাই এভারেজ লস অর প্রফিট। ওকে, তো এভারেজ লস এবং প্রফিটের হিসাবটা সে তোমাকে বের করতে বলতেছে। তো যেহেতু ধরো যে আমাদের ক্যালকুলেশন করার পরে এমনি বলছি যে ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমার এখানে আসলো 101, এগুলো তো পার্সেন্টেজ, যদি আমরা পার্সেন্টেজ লিখি নাই। তো এখন তার দোকানে এভারেজ যেহেতু বলছে, তো তার মানে আমরা যেহেতু সবগুলোর সাথে 100কে যোগ করে ফেলছি আগে এই পার্সেন্টেজটা হিসাবের জন্য, আমাকে কি করতে হবে, এখানে যে অ্যান্সারটা আসবে সেখান থেকে 100কে বিয়োগ করে দিতে হবে। বুঝে গেছে জিনিসটা? 100কে বিয়োগ করার পরে যেমন আমরা যদি দেখি যে এখানে 1% আছে, তাহলে আমি কি কমেন্ট করতে পারি বা কি ডিসিশন নিতে পারি যে আফটার 5 years তার দোকানটা 1% কিসে আছে, প্রফিটে আছে। যদি আমার এখানে নেগেটিভ ভ্যালু আসতো, সাপোজ আমার মানটা যদি ধরো বের হয়েছে এমনি বলতেছি যে 98, তাহলে 98 থেকে আমরা যদি 100 বিয়োগ করতাম তাহলে সেটা কত হইতো, -2%। তাহলে আমি কি করতাম যে আফটার 5 years তার দোকানটা 2% লসে আছে। বুঝে গেছে জিনিসটা? মাইনাস মান আসলে ম্যাম ওই ক্ষেত্রে ম্যাম লস হবে, আর যদি লস প্লাস হবে, মান আসে ওটা লাভ। লাভ হবে। জি। বুঝে গেছে? এই জিনিসটা আমরা কি করব যে সবগুলো থেকে 100কে বিয়ে করব। এটা এটা অনেক কমপ্লিকেটেড ওয়েতে বিভিন্ন বই আছে, অনেকে আবার করে যেখানে 110কে আবার 100 দ্বারা ভাগ করে 1.1 করে, আবার এই টোটাল ভ্যালু থেকে আবার কি বলে তোমার হচ্ছে যে 1কে বিয়োগ করে আবার 100 দ্বারা গুণ করে, এটা কাহিনী করার দরকার নেই, আমরা ম্যাম ডিরেক্ট জাস্ট। হ্যাঁ 98টা কি ম্যাম পার্সেন্ট তো হবে না, কারণ ম্যাম আমরা তো পার্সেন্টেজটা করে ফেললাম না। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা এইখানে 98 বা এখানে 100 ধারে বিয়োগ করার পরে যখন আমরা এই জি ম্যাম, জায়গায় ফাইনালি তাকে বলতে যাব, তখন আর কি পার্সেন্টেজ হবে। হ্যাঁ তখন আমরা পার্সেন্টেজ ধরে তাকে বলবো। এক তো আর লাভ হয় না, যেহেতু আমাদের সে হিসাবই দিচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী। হ্যাঁ, জি ম্যাম। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। তো এখন দেখো যে এই জিনিসগুলো তোমাদের বইয়ে লেকচার ম্যাটেরিয়ালসে সব দেয়া আছে যে 3টা মিনের মধ্যে সাধারণত কম্পেয়ার করে আমরা দেখি যে কখন কোন মিনটা সব থেকে বেশি সুইটেবল ফর ইউজ। যেমন নর্মালি ওয়েটেড মিনটা আমরা গত ক্লাসে যেটা দেখে আসছি, ওয়েটেড মিনটা শুধুমাত্র স্পেশাল কিছু কেসে ইউজ হয়। তো নর্মালি আমরা কম্পারিজনের ক্ষেত্রে ধরো যে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিনটা কম্পেয়ার করে থাকি, যে কখন আমরা কোনটা ইউজ করতে পারি, কখন আমরা পারি না। অ্যারিথমেটিক মিনের কথা আমরা মানে আগে একবার বলছিলাম যে অ্যারিথমেটিক মিন হচ্ছে খুব বেশি ইফেক্টেড হয় ফর দ্য এক্সট্রিম ভ্যালুস, মানে এক্সট্রিম ভ্যালুর জন্য অ্যারিথমেটিক মিনটা খুব বেশি ইফেক্টেড হয়। ধরো যে আমার ডেটা সেটে 2, 4, 5, ঠিক আছে 6, বা এখানে যদি 5000 থাকে, তো 5000 হচ্ছে আমাদের এক্সট্রিম কেস। তো এই এক্সট্রিম কেসের জন্য বা এই এক্সট্রিম ভ্যালুর জন্য কি হয়, টোটাল এভারেজ ভ্যালুটার মান। তো এই জন্য সাধারণত এই সকল কেসে আমরা অ্যারিথমেটিক মিনটা অ্যাভয়েড করি, তখন যে মিনটা করে থাকি সেটা হচ্ছে আমরা করি হচ্ছে হারমোনিক মিনটা।
ওকে, আচ্ছা, বাট এই হারমোনিক এবং এই জিওমেট্রিক মিনের একটা লিমিটেশন আছে, যে একটা গ্রুপ অফ ডেটা সেটে যদি কোনো জিরো ভ্যালু থাকে, তাহলে ওই সকল ক্ষেত্রে উই ক্যান নট ক্যালকুলেট জিওমেট্রিক মিন, উই ক্যান নট ক্যালকুলেট হারমোনিক মিন। ওকে, বিকজ ধরো যে আমরা যখন জিওমেট্রিক মিন করবো, ধরো যে আমার ডেটা সেটে 4, 5, 8 আছে এবং শূন্য আছে, তাহলে কি 4 × 5 × 8 × 0 দিলে টোটাল ভ্যালুটা শূন্য হয়ে যায়। তো এই জন্য উই ক্যান নট ক্যালকুলেট জিওমেট্রিক মিন যদি আমাদের কোনো গ্রুপ অফ ডেটা সেটে জিরো ভ্যালু থাকে। সিমিলার অ্যাজ সেম অ্যাজ হারমোনিক মিনের ক্ষেত্রে, হারমোনিক মিনের ধরো যে আমাদের ফর্মুলা কি n/1/xi, তাই না? তো আমরা যদি 1/x ধরো কোনো একটা শূন্য ভ্যালু আছে, 1/0 মানে টোটালটা কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। তো এই জিনিসগুলো আছে, এগুলো পড়লেই আই গেস তোমরা বুঝে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমরা একটা মানে নাম লিখে দিছিলাম যে অ্যারিথমেটিক মিনের পপুলেশন আর স্যাম্পলের ক্ষেত্রে। তো অ্যারিথমেটিক মিনের দুইটা টাইপ আছে, এগুলো সেম ফর্মুলা, শুধুমাত্র নোটেশন ইজ ডিফারেন্ট। অ্যারিথমেটিক মিনের একটা মিন আছে, সেটা হচ্ছে পপুলেশন মিন, আর এটা হচ্ছে স্যাম্পল মিন। তো তোমার পপুলেশন মিনটা হচ্ছে কি, যে পপুলেশন মিন ইজ ডিনোটেড বাই মিউ, আর স্যাম্পল মিন ইজ ডিনোটেড বাই হচ্ছে এক্স বার, ইউজুয়ালি যে আমরা মিনটা করে থাকি। মিউর যে ফর্মুলা সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স আই ডিভাইডেড বাই এন, আর এটা হচ্ছে এক্স আই ডিভাইডেড বাই এন। ওকে, এই হচ্ছে আমাদের পপুলেশন মিন, আর এই হচ্ছে আমাদের স্যাম্পল মিন। তো পপুলেশন মিন আর স্যাম্পল মিন আমরা কখন ইউজ করব, সেটা যদি আমাদের মানে তোমার কোয়েশ্চেনে ওভাবে নোট মানে কি বলে আমাকে ডিরেকশন না দেয়া থাকে, তাহলে ইউজুয়ালি আমরা বলে থাকি যে কি বলে তোমার হচ্ছে যে অন দ্য বেসিস অফ কোয়েশ্চেনে যদি আমাদের কোনো ডেটার ইনফরমেশনটা এরকম ভাবে দেয়া আছে যে সেই ডেটাটা হচ্ছে টোটাল মানে কি বলে যে পপুলেশন বা টোটাল অবজারভেশনকে কাভার করছে। হ্যাঁ, যেমন বলা হলো যে কোনো একটা সেকশনে টোটাল স্টুডেন্টের ধরো যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট টোটালি আছে ওই সেকশনে 10 জন, এবং 10 জনের বয়স দিয়ে বলা হলো তাদের গড় বয়স বের করো সাপোজ। তো যেহেতু টোটালটাই তোমার কি বলে কোয়েশ্চেনে দেয়া আছে এবং টোটালেরই নিয়ে কাজ করতে হবে, অন দ্যাট কেস উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য পপুলেশন মিন। আর যদি বলা হলো যে অ্যামং দ্য 10 পিপল বা অ্যামং দ্য 10 স্টুডেন্টস, সাপোজ উই হ্যাভ সিলেক্ট 5 স্টুডেন্টস randomly and calculate their average ages, তাহলে ওই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে হচ্ছে স্যাম্পল মিন। তো ওটা বেসড অন ইয়ার কোয়েশ্চেন যে তুমি মিউ ইউজ করবা নাকি হচ্ছে এক্স বার ইউজ করবা। এই সিম্বলটাকে বলা হয় মিউ, আর এটাকে বলা হয় এক্স বার। ফর্মুলা সেম অ্যাজ ইট ইজ, শুধুমাত্র সিম্বলটা ডিফারেন্ট। আমাদের কেন জানতে হবে, বিকজ উই নিড টু নো যে where we have to apply the mu and where we have to apply the x bar. সামটাইমস যদি আমরা কোনো একটা ধরো যে সাপোজ কোন একটা জায়গায় আমরা মিউ এর অ্যাপ্লিকেশনটা দেখলাম, মিউ এর ইউজেসটা দেখলাম, তখন আমরা বুঝে নেবো যে ওটা ছিল হচ্ছে আমাদের পপুলেশন বেস ডেটার মিউ। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে এভাবে আমাদেরকে ডিসিশনটা নিতে হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যারিথমেটিক মিন বা টোটাল জিনিসটা যেটা ছিল সেটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো এই রিলেভেন্ট, এরপরে আমরা ছোট্ট যে টপিকটা আজকে স্টার্ট করবো, হুইচ ইজ ভেরি খুবই ছোট এবং খুবই মানে হচ্ছে খুবই ইজি, সেটা হচ্ছে মেজার্স অফ লোকেশন। তো মেজার্স অফ লোকেশনের ক্ষেত্রে দেখো, মেজার্স অফ লোকেশনের যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে লোকেশন মানে আমরা বুঝতে পারি অবস্থান। ওকে, তো যেমন এই যে কিছুক্ষণ আগে সুকান্ত বললো যে এই যে মিডিয়ান বের করতে গেলে আমাদের সর্টিং করতে হয় নাকি করতে হয় না, করতে হয়। বিকজ অফ কেন, বিকজ অফ হচ্ছে মিডিয়ান আমাকে লোকেশনকে ট্র্যাক করে, অবস্থান। অর্থাৎ কি, মিডিল পজিশনে কোন ভ্যালু আছে, তো যখন আমি পজিশন মানে হচ্ছে যে তোমার কি করছি, পজিশন সিলেক্ট করে সেই পজিশনাল ভ্যালুকে আমরা আইডেন্টিফাই করছি, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে কি কোনো একটা পজিশনাল ভ্যালুকে লোকেট করে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে পজিশন লোকেট করে এরকম যে কোনো ধরনের মেজারমেন্টের ক্ষেত্রে ফার্স্ট আমাকে সর্টিং করে নিতেই হবে, বিকজ সর্টিং যদি না করি তাহলে তার প্রপার আমরা সিকোয়েন্সটা পাবো না। আর সিকোয়েন্স আমাদের দরকার, বিকজ আমি তাদের পজিশনটা লোকেশনটা মেজার করছি। তো এখানে চলে যায় যে এখানে মেজার্স অফ লোকেশন মানে হচ্ছে কি, যে বিভিন্ন অবস্থানগত যে বিভিন্ন ভ্যালু আছে সেই ভ্যালুগুলোর আমার পজিশনটা ডিফাইন করতে হবে। এবং কেন আমাদের এটা দরকার, যেমন ধরো যে আমরা যখন মিডিয়ানটা বের করছিলাম, মিডিয়ানের কাজ কি ছিল, যে মিডিলে যে ভ্যালুটা আছে, দ্যাট মিনস মিডিয়ান হচ্ছে 50% লোকেশনের ভ্যালুটাকে সে লোকেট করে থাকে, যে 50% ভ্যালু কাভারেজ দেয় হচ্ছে কি মিডিয়ান। যে আমি যদি বলি যে আমার কোন একটা এরিয়ায় 50% মানুষের ইনকাম কত, এখন এটা তো আমরা হরহামেশা বলে থাকি যে হ্যাঁ 50% ইনকাম ছাড়াও আমরা তো বিভিন্ন
ইনফরমেশন, শুধুমাত্র তো 50%ই আমাদের আস্কিং হতে পারে, নট লাইক দ্যাট। আমাকে যদি বলা হয় যে হ্যাঁ কোন একটা সেকশনের মোস্ট অফ দ্য স্টুডেন্ট কত মার্কস পাইছে, ধরো যে মোর দেন 90% স্টুডেন্ট কিংবা 80% স্টুডেন্টের মার্কস কত, ওকে, কিংবা আমাকে বলা হলো যে কোন একটা এরিয়ায় 10% মানুষের বয়স কত। তো এই যে 10, 25, 4 হোয়াট এভার বিভিন্ন লোকেশনের ভ্যালু গুলোকে আমরা যে মেজারমেন্টটা ইউজ করে বের করে থাকি বিভিন্ন লোকেশনের ভ্যালু, সেই মেজারমেন্ট বা সেই পদ্ধতিগুলোই আমরা শিখবো এই জায়গাটাতে। হ্যাঁ, অর্থাৎ কি, ইন মেজার্স অফ লোকেশন উই উইল ফাইন্ড আউট দ্য ডিফারেন্ট পজিশনাল ভ্যালুস বাই ইউজিং থ্রি মেথডস। ফার্স্ট যে মেথডটা আছে 1 নাম্বার যেটা, সেটার নাম হচ্ছে কোয়ার্টাইল। কোয়ার্টাইল আমরা নাম শুনে বুঝতে পারতেছি 1/4, ওকে, অর্থাৎ সে টোটাল ডেটাটাকে কয় ভাগে ভাগ করে ফেলে, 4 ভাগে ভাগ করে, ওকে, অর্থাৎ Q1, Q2, Q3, Q4। তো যেহেতু 4 ভাগে ভাগ করে, তার মানে হচ্ছে Q1 এর মধ্যে কত পার্সেন্ট ডেটা পড়বে, এটা কি বলতে পারবা? যে টোটাল ডেটাকে সে যেহেতু 4 ভাগে ভাগ করে, তাহলে Q1 এর মধ্যে কত পার্সেন্ট ডেটা পড়ছে, বা Q1 এর কাভারেজটা কত পার্সেন্ট হচ্ছে? এনিওয়ান? 1% ম্যাম। না, 1% তো হচ্ছে, বাট টোটাল ডেটার কাভারেজটা হচ্ছে এন, যেহেতু সে টোটাল ডেটাকে 4 ভাগে ভাগ করে, ওকে। তো তার মানে কি 100 ডিভাইডেড বাই 4 হুইচ ইজ 25%, ইজন্ট ইট? মানে টোটাল ডেটা সেটের সে কত পার্সেন্ট কাভার করছে, মানে টোটাল ডেটাকে 4 ভাগে ভাগ করছে। তার মানে হচ্ছে কি, যে তার মানে হচ্ছে যে 25% লোকেশন বা 25% পজিশনের ভ্যালুকে সে কাভার করছে, ওকে। তো এইখানে আমাদের 25%, দ্যাট মিনস হচ্ছে Q1 এর কাভারেজ হচ্ছে 25%। এখানে এন মানে বুঝায়, এন মানে হচ্ছে টোটাল জি ম্যাম, টোটালটার নাম্বার। 4%, 4 দিয়ে ভাগ করে। হ্যাঁ, মানে আমার যদি 5টা ডেটা থাকে তাহলে 5 ডিভাইডেড বাই 4, আমার যদি 6টা ডেটা থাকে তাহলে 6 ডিভাইডেড বাই 4, ওকে। আচ্ছা, 4 হচ্ছে কি, বিকজ হচ্ছে কোয়ার্টাইল 4টা ভাগে ভাগ করে ফেলে। দেন Q2 এর কাভারেজ হচ্ছে 2n ডিভাইডেড বাই 4, যেটা কাভার করবে হচ্ছে 50% লোকেশনের ভ্যালু, এন্ড Q3 হচ্ছে 3n ডিভাইডেড বাই 4, যেটা কাভার করবে 75% লোকেশনের ভ্যালু, ওকে। আর Q4 দরকার নাই, n বাই মানে 4n বাই 4, দ্যাট মিনস আলটিমেটলি n, যেটা 100%। দ্যাট মিনস হচ্ছে কি, যে আমার কোয়ার্টাইলের মাধ্যমে আমরা কি করি, 25%, 50% এন্ড 75% এই তিনটা লোকেশনের ভ্যালুকে আমরা মেজার করে থাকি বাই ইউজিং কোয়ার্টাইল। অর্থাৎ কোয়ার্টাইল ইউজ করে আমরা এই তিনটা লোকেশনের বা এই তিনটা পজিশনের ভ্যালুকে কাভারেজ দিয়ে থাকি। আচ্ছা, এরপরে দেখো, কোয়ার্টাইলের পরে আমরা যেটা ইউজ করে থাকি, যেমন কোয়ার্টাইল দিয়ে ধরো যে আমরা 25, 50 আর 75 এই তিনটা ভ্যালুর বাইরে কোনো ভ্যালুকে কাভার করতে পারি না। এখন যদি এরকম হয় যে আমার 20% ভ্যালুটা দরকার, আমার 30% ভ্যালুটা দরকার, বা আমার 40% লোকেশনে কোন ভ্যালু আছে সেটা দরকার, তাহলে ওই ক্ষেত্রে উই ক্যান নট ক্যালকুলেট কোয়ার্টাইল। ওই ক্ষেত্রে আমাদের আরেকটা মেথড আছে যাকে আমরা বলে থাকি হচ্ছে ডিসাইল। অর্থাৎ আমাদের সেকেন্ড যে মেথডটা উইচ ইজ কল্ড ডিসাইল, যেটা হচ্ছে কি D1, D2, D3, D4 আপ টু হচ্ছে D9। দ্যাট মিনস হচ্ছে D1 কাভার করবে হচ্ছে n ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস হচ্ছে সে প্রতিটা টোটালকে 10 ভাগে ভাগ করে, অর্থাৎ টোটাল ডেটা সেটকে সে 10 ভাগে ভাগ করে ফেলে, ওকে। আচ্ছা, n বাই 10, দ্যাট মিনস সে কাভার করবে হচ্ছে ফার্স্ট 10%, দেন হচ্ছে D2 হুইচ ইজ 2n বাই 10, সেটা হচ্ছে কি 20%। এইভাবে করে D9 যদি আমি বলি, তাহলে সেটা কি হচ্ছে 9n বাই 10, যেটা কাভার করবে হচ্ছে কত 30% লোকেশনের ভ্যালু। অর্থাৎ এইভাবে করে প্রতিটা লোকেশনের ভ্যালুকে কাভার করে হচ্ছে ডিসাইল, ওকে। এই যে ফর্মুলা গুলো আমাদের কিন্তু সবগুলো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এটা মাথায় রেখো। আফটার সর্টিং দ্য ডেটা, অর্থাৎ ডেটা গুলোকে সর্টিং করার পরে উই ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলা, ওকে। D1, D2, দ্যাট মিনস ডিসাইলের মাধ্যমে আমরা কি করে থাকি, যে 10, 20, 30, 40, এটা 90, এইভাবে বিভিন্ন লোকেশনের ভ্যালুকে আমরা ফাইন্ড আউট করে থাকি বাই ইউজিং দ্য ডিসাইল, ওকে। এখন যদি এরকম হয় যে আমরা 10, 20, 30, 40 বাইরেও 5% লোকেশনে কোন ভ্যালুটা আছে বা 3% লোকেশনে কোন ভ্যালু আছে সেটার কাভারেজটা চাই, তাহলে সেটা তো আমরা ডিসাইল দ্বারা বের করতে পারবো না। তাহলে ওই ক্ষেত্রে আমাদের লাস্ট যে মেথডটা আছে
মেথড কাভার ইচ এন্ড এভরি লোকেশনাল ভ্যালু, যেটাকে বলা হয় হচ্ছে পার্সেন্টাইল। অর্থাৎ কি, 3 নাম্বারটা হচ্ছে পার্সেন্টাইল। তার মানে সেটা হচ্ছে কি করে দেখো, সেটা হচ্ছে P1 P2 আপ টু ধরি যে P39, তারপরে হচ্ছে এখানে একদম P99 P100। অর্থাৎ P1 যেটা, সেটার কাভারেজ হচ্ছে কি, P1 হচ্ছে কি n ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস সে 1% লোকেশনাল ভ্যালুকে কভার করে। P2 হচ্ছে 2n ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস সে 2% লোকেশনাল ভ্যালুকে কভার করে। P3 হচ্ছে কি 3n বাই 100, দ্যাট মিনস সে 3% লোকেশনাল ভ্যালুকে কভার করে। এইভাবে করে করে P ধরো যে আমি বললাম যে 37, ওকে, তার মানে সে হচ্ছে কি 37 বাই n ডিভাইডেড বাই 100, তার মানে সে 37% লোকেশনাল ভ্যালুকে কভার করে। এইভাবে করে করে আমি যদি P99 বলি, তাহলে 99n ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস হচ্ছে সে 99% লোকেশনাল ভ্যালুকে কভার করতেছে। তার মানে সে বিভিন্ন লোকেশনাল ভ্যালুগুলোকে কভার করে। প্রতিটা লোকেশন ওয়াইজ যে মেজারমেন্টটা মাধ্যমে আমরা পার্সেন্ট মানে করে থাকি, সেটা হচ্ছে পার্সেন্টাইল। বুঝে গেছে? এটা একটু আরেকবার বললে ভালো। হ্যাঁ, পার্সেন্টাইল হচ্ছে কি টোটাল ডেটাটাকে সে 100 ভাগে 100 এ ভাগ করে। ওকে, দ্যাট মিনস হচ্ছে P1 যদি আমি বের করতে চাই, আচ্ছা, তো যেটা আমি বের করতে যেটা বলছিলাম যে কি, যে P1 যেটা n ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস সে টোটাল ডেটাকে মানে প্রতিটা মানে মানে প্রতিটা পয়েন্ট অনুযায়ী ভাগ করে। যেমন 1%, 2%, 3%, প্রতিটা লোকেশনের ভ্যালুকে আমরা যে মেজারমেন্টের মাধ্যমে ইউজ করে থাকি সেটা হচ্ছে পার্সেন্টাইল। ওকে, যেমন ধরো যে আমরা যদি 1% লোকেশনে বের করতে যাই যে কোনো একটা সেকশনে 2% স্টুডেন্টের মার্কস কেমন ছিল, হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে আমাদের কি হবে 2n ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস সে টোটাল ডেটাটাকে 100 ভাগে ভাগ করে। মানে প্রতিটা লোকেশনের ডেটাকে আমরা বের করে থাকি হচ্ছে পার্সেন্টাইলের মাধ্যমে। বুঝে গেছে জিনিসটা? এখন ইউজুয়ালি আমাদের কোশ্চেন হতেই পারে যে পার্সেন্টাইল দিয়ে তো আমরা সব সব জায়গার ভ্যালুকে কভার করতে পারি, সব লোকেশনের ভ্যালুকে কভার করতে পারি, সব লোকেশনের ভ্যালুকে আমরা জানতে পারি 1%, 2%, 3%। হ্যাঁ, তাহলে কেন আমাদের ডিসাইল বা কেন আমাদের কোয়ার্টাইল বের করতে হয়? তো ব্যাপারগুলো হচ্ছে কেন আমাদের ওটা জানতে হয়, বিকজ সামটাইমস আমাদের যদি মেথডের নাম উল্লেখ করে বলা হলো যে ক্যালকুলেট D2 বা থার্ড কোয়ার্টাইল, তাহলে ওই ক্ষেত্রে আমাকে থার্ড কোয়ার্টাইল বা ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালুটা বের করতে হবে। ওকে, তার মানে আমাকে মেথডের নাম উল্লেখ করে যদি কোশ্চেনে বের করতে বলা হয়, স্পেসিফিক সে মেথড দিয়ে আমাকে ফাইন্ড আউট করতে হবে। আর যদি আমাকে বলা হলো যে ক্যালকুলেট সেকেন্ড বা কি বলা হচ্ছে 30% লোকেশনাল ভ্যালু, তাহলে আমরা যে কোনো মেথড ইউজ করতে পারি। বুঝে গেছে পার্সেন্টাইলটা কি করতেছে? পার্সেন্টাইলটা 100 ভাগে ভাগ করে, ডিসাইলটা টোটাল ডেটাকে 10 ভাগে ভাগ করে, তার মানে আমাদের 10টা ডিসাইল আছে, এখানে আমাদের 100টা পার্সেন্টাইল আছে, আর ওইখানে আমাদের ছিল 4টা কোয়ার্টাইল, বিকজ সে টোটাল ডেটাকে 4 ভাগে ভাগ করে। এটা কি বুঝতে পারছি আমরা? জি ম্যাম। এই তো গেল আমাদের থিওরিটিক্যাল ব্যাপার বা ফর্মুলা ইউজ করে কিভাবে করব। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে আসলে ডেটাগুলো থেকে বা কিভাবে আসলে পার্সেন্টাইল ডিসাইড বা কিভাবে লোকেশন গুলোকে মেজার করতে হয়। যেমন যেটা বলতে চাচ্ছিলাম যে ধরো যে এখানে যদি বলা হয় যে মার্কস অফ ধরো যে 10 স্টুডেন্টস, ঠিক আছে, 10 জন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, ধরো কি পাচ্ছে 5, 8, 7, 10, 12, 2, ওকে, 13, 18, কয়টা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কেউ ধরো যে পাইছে 20, কেউ ধরো যে পাইছে 10। তো এখানে 10 জন স্টুডেন্টের মার্কস আছে, আমাকে যদি বলা হলো যে ক্যালকুলেট, সাপোজ বলা হলো হচ্ছে যে D2, এখন D2-র জন্য আমাদের ফর্মুলাটা তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো না, বিকজ অফ কেন, বিকজ আমাদের এই ডেটাগুলোকে সর্টিং করে আগে নিতে হবে। আনসর্টেড ডেটা থেকে মনে রাখবো আমরা কখনোই এই 3টা ফর্মুলা অ্যাপ্লাই করে লোকেশনের ভ্যালু মেজার করতে পারবো না। বুঝে গেছে জিনিসটা? ডেফিনেটলি আমাদেরকে কি করতে হবে, ডেফিনেটলি আমাদেরকে আগে ডেটাগুলো থেকে মান বের করে নিতে হবে। তো আমরা যদি এখন সর্টিং করে নেই, সর্টিং করলে দেখো আমরা কি পাচ্ছি, আফটার সর্টিং দ্য ডেটা, সেটা হচ্ছে 2, দেন হচ্ছে 5, তারপর হচ্ছে 7, দেন 8, দেন 10 দুবার আছে, তারপর হচ্ছে 12,
13, 18, 20। এখন যদি আমরা D2 বের করতে চাই, আমাদের D2 এর ফর্মুলা 2n ডিভাইডেড বাই 10। এখানে n এর মান হচ্ছে কত? n এর মান হচ্ছে 10, বিকজ 10টা স্টুডেন্টের ডেটা দেয়া আছে। তাহলে 2 ইনটু 10 ডিভাইডেড বাই 10, তাহলে 10 10 কাটা গেল, আমার আসলো কত? 2। 2 কিন্তু আমাদের কোশ্চেন, মানে 2 কিন্তু আমাদের অ্যান্সার না। 2 হচ্ছে আমার লোকেশন, মানে 2 নাম্বার পজিশনের আমার কত আছে? D2 এর মান আছে, মানে 20%, মানে স্টুডেন্ট কত মার্কস পাইছে সেই মার্কসটা 2 নাম্বার পজিশনে আছে। তাহলে 2 নাম্বার পজিশনে কে আছে সেই ভ্যালুটা আমাকে বসিয়ে দিতে হবে। তাহলে 2 নাম্বার পজিশনে কে আছে বলো তো? 2 নাম্বার পজিশনে কোন ভ্যালুটা আছে? 8 2 নাম্বার পজিশনে 8 কই? 2 নাম্বার পজিশনে আছে সরি 5। ম্যাম 5 ম্যাম 5। ঠিক আছে, 5, বিকজ আমাদের এই ডেটা থেকে বের করতে হবে। তাহলে 2 নাম্বার পজিশনে আছে 5, তাহলে 5 উড বি আওয়ার অ্যান্সার। বুঝে গেছে জিনিসটা যে কিভাবে মানগুলো বের করতে হয়? এখন যদি ঝামেলাটা তখন হয় যদি আমাদের এই পজিশনের মানটা ফ্র্যাকশনে থাকে। তো ওকে, যেমন ধরো যে আমাকে বলা হলো যে ক্যালকুলেট, সাপোজ কি বলে যে ক্যালকুলেট Q3। তাহলে Q3 এর ফর্মুলাটা কি? Q3 এর ফর্মুলাটা হচ্ছে 3n ডিভাইডেড বাই 4। তাহলে 3 ইন্টু n এর মান আমাদের কত? n এর মান ছিল হচ্ছে আমাদের, n এর মান কত ছিল বলতো? n এর মান কত লিখবো? হোয়াট উড বি দ্য ভ্যালু অফ 10 n? ম্যাম 10 10। তাহলে 10 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস হচ্ছে আমাদের কত হবে? এই জায়গায় ক্যালকুলেশন করলে কত আসে? 30 ডিভাইডেড বাই 4 কত আসে বলো তো? আবার 30কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 7.5 ম্যাম মেবি। লিখলাম আমরা 7.5। ওকে, এখন খুব মনোযোগ দিয়ে দেখো, 7.5 নাম্বার পজিশন বলতে তো এখানে কোনো পজিশন নাই, এখানে 7 নাম্বার পজিশন আছে জি ম্যাম আর 8 নাম্বার পজিশন আছে। এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9, 10, এগুলো হচ্ছে আমাদের পজিশন, আমরা উপরে লিখে রাখলাম। হ্যাঁ, বাট আমাদের এই 7 নাম্বার পজিশন আছে আর 8 নাম্বার পজিশন আছে, বাদ বাকি কোনো পজিশন নাই। তো এই ক্ষেত্রে আমাদের এই ফ্র্যাকশনাল যদি কোনো আমাদের লোকেশন আসে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য বা সেটার মানটা বসানোর জন্য তারা আমাদেরকে একটা সিস্টেম দিয়ে দিচ্ছে। সেই সিস্টেমটা উই হ্যাভ টু ফলো দ্যাট, বিকজ হচ্ছে আমাদের প্রথম কাজটা কি করতে হবে? 7 নাম্বার পজিশনে যে ভ্যালুটা আছে সেটা আমাকে প্রথমে বসিয়ে দিতে হবে। তাহলে 7 নাম্বার পজিশনে কি আছে আমরা একটু দেখি। 7 নাম্বার পজিশনে কি আছে বলতো? 12। 12 আছে। তাহলে বসালাম আমি 12, 7 নাম্বার পজিশনে আছে আমাদের 12, তাহলে আমি বসালাম 12। তারপরে আমাকে এটাকে যোগ করতে হবে কার 13 এর সাথে? সাথে হ্যাঁ, 8 নাম্বার পজিশন। হ্যাঁ, ওটা আমাকে পরে করতে হবে। তার আগে একটা কাজ করতে হবে, আমাকে এই 12 কে যোগ করতে হবে প্রথমে ফ্র্যাকশনটার সাথে। দ্যাট মিনস হচ্ছে 12 যোগ 0.5, দেন এই 0.5 কে কি করতে হবে? দুটো জিনিসের মধ্যে বিয়োগফল নিতে হবে, সেই বিয়োগফলের সাথে গুণ করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমার 0.5 বসালাম, দেন 7 পরবর্তী পজিশন হচ্ছে 8 নাম্বার পজিশন। 8 নাম্বার পজিশনে কি আছে? 8 নাম্বার পজিশনে আছে হচ্ছে 13। তাহলে মানে 13 বিয়োগ হচ্ছে 7 নাম্বার পজিশন, হুইচ ইজ 12। বুঝে গেছে? তো তার মানে আমরা যদি এখানে করি 1, দ্যাট মিনস হচ্ছে 12.5 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি যে আমাদের ফ্র্যাকশন থাকলে সেটাকে কিভাবে নিউট্রালাইজ করতে হবে। প্রথমে আমাদের রাউন্ড আপ পজিশনের যে মানটা, রাউন্ড আপ পজিশনে যে ভ্যালুটা আছে সেটা বসিয়ে দিতে হবে। তাহলে রাউন্ড আপ পজিশন আছে হচ্ছে 12, আমরা বসালাম 12, দেন এটাকে যোগ করতে হবে হচ্ছে কি 0.5, দ্যাট মিনস ফ্র্যাকশন যে মানটা আসবে, ফ্র্যাকশন মানকে আমাকে একটা বিয়োগ ফলের সাথে গুণ করতে হবে। কোন কোন বিয়োগ ফল? সেটা হচ্ছে এই রাউন্ড আপ পজিশন যেটা থাকবে, এই পজিশনের পরবর্তী পজিশন যেটা, যেমন এখানে 7 আছে, আমি পরবর্তী পজিশন 8 পজিশনের ভ্যালু থেকে এটা বিয়োগ করলাম, দেন সেটাকে 7 নাম্বার পজিশনের ভ্যালুর সাথে বিয়োগ করে সেই যোগটা এই জায়গায় যোগফলটাকে কি করতে হবে? আমাদের যোগ করে এখানে বসিয়ে দিতে হবে। তার মানে আমরা কি বলতে পারি যে Q3 এর মান, Q3 যেহেতু হচ্ছে 75%, তাহলে আমরা বলতে পারি যে 75% স্টুডেন্টস হ্যাভ গট 12.5 মার্কস। বুঝতে পারছি এই জিনিসটা? এখানে কি কারো কোনো কনফিউশন আছে কিনা এই জায়গায়, যে ফ্র্যাকশন থাকলে এটার মানটা কিভাবে বের করতে হবে? কোনো কোয়েরিজ? যদি নো ম্যাম। ধরো, যদি হ্যাঁ, আর আমাদের এই ফ্র্যাকশনটা যে কোনো মানের জন্য আসুক, রেজাল্ট উড বি সেম, একই কথাই হবে। হ্যাঁ, একই রেজাল্টই হবে। তো এখানে আরেকটা জিনিস, ধরো যে আমাদের যদি আমরা যদি বলি যে P2 মান বের করো, ওকে, তো P2 এর মান কি? 2n, n হচ্ছে আমাদের কত? 10, ডিভাইডেড বাই P মানে হচ্ছে 100 দ্বারা গুণ, তাহলে 100,
তাহলে আমরা যদি 20 ডিভাইডেড বাই 100 করি আমাদের ভ্যালু কত আসে বলো তো, বলো। ম্যাম কোশ্চেনটা একবার মানে এখানে আমাদের P2 আমরা ফর্মুলাটা ইউজ করলাম, P2 এর মান হচ্ছে কি 2n ডিভাইডেড বাই 100। তাহলে এটা ক্যালকুলেশনের মানটা কত আসবে? এটা তো ফ্র্যাকশন আসবে, এটা কত আসবে? অ্যানসারটা কত? 0.5 হ্যাঁ, में भी है। কত আসছে? 0.5। তো এখানেও সেম জিনিসটা, এখানে আমাদের ফ্র্যাকশন আসছে না। ফ্র্যাকশন আসলে দেখো এর আগের বার যেমন আমরা যে নাম্বার পজিশনে ছিল সেই নাম্বার পজিশনটা আগে এখানে বসিয়ে দিছি। এখানে যেহেতু আমার আসছে 0.5, তাহলে 0 নাম্বার পজিশন নামে তো এখানে কোনো পজিশন নেই। তাহলে আমরা কি করবো, যেহেতু 0 নাম্বার পজিশন নামে কোনো পজিশন নেই এই জায়গায়, তাহলে 0 জায়গায় আমরা 0 বসাবো, প্লাস হচ্ছে 0.5, দেন 0 পরবর্তী পজিশন, দ্যাট মিনস আমাদের একদম শুরুর যে পজিশন সেটা হচ্ছে 1 নাম্বার পজিশন। 1 নাম্বার পজিশন আছে 2, তার মানে 2 বিয়োগ 0 নাম্বার পজিশনে যেহেতু কেউ নেই 0, তার মানে 2 ইন্টু 0.5 কে গুণ করলে কত আসে সেটাই হচ্ছে আমাদের এই জায়গায় অ্যান্সারটা। বুঝতে পারছি এই জিনিসটা? এখানে কি কারো কোনো কনফিউশন বা কোয়েরি আছে? এখানে কি সবাই বুঝতে পারছে জিনিসটা? জি ম্যাম। ওকে, এই ছিল আমাদের মোটামুটি মেজার্স অফ লোকেশন। যে মেজার্স অফ লোকেশনটা হচ্ছে কি বিভিন্ন পজিশনের ভ্যালুগুলোকে আমরা আসলে কিভাবে লোকেশন মেজার করে বা কিভাবে আসলে তিনটে সিস্টেমের মাধ্যমে বিভিন্ন লোকেশনের ভ্যালুগুলোকে আমরা ট্র্যাক করে থাকি, বিভিন্ন লোকেশনের ভ্যালুগুলোকে আমরা ফাইন্ড আউট করে থাকি। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। তো আরেকটা জিনিস যেটা জাস্ট এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি মেজার্স অফ ডিসপারশন। এটা আমরা জাস্ট আজকে একটু নামটা লিখে রাখি, আমাদের থার্সডেতে আমরা এই ক্লাসটা মেজার্স অফ ডিসপারশন জিনিসটা একটু দেখবো। সেটা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন মানে হচ্ছে কি যে ডিস্টেন্স, ডিসপারশন মানে হচ্ছে ডিস্টেন্স অর গ্যাপ, ওকে, কিংবা ডিফারেন্স। অর্থাৎ আমরা এই ডিস্টেন্স বা ডিসপারশন থেকে যে জিনিসটা করি যে একটা ডেটা সেটের নেচারটা কেমন। ওকে, নেচারটা এখানে বোঝায় যে ডেটা সেটের মধ্যে যদি গ্যাপ বেশি হয় তাহলে কনসিস্টেন্সি কম হবে। মানে আমরা এখান থেকে যে জিনিসটা দেখবো যে একটা ডেটা সেটের নেচারটা কেমন হয় সেই নেচারটা নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে মেজার্স অফ ডিসপারশনে। এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে ইফ, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইফ ডিসপারশন ইজ লার্জ, যদি ডিসপারশনটা অনেক লার্জ হয় তাহলে কি হবে, দেন কনসিস্টেন্সি ইজ স্মল। অর্থাৎ কি, তার মানে এইখানে ডিসপারশন মানে বুঝাই হচ্ছে কি যে ডিসপারশন দ্বারা আমরা কি করি, যখন আমরা ডেটা অ্যানালাইসিস করি আমরা তখন দেখি যে আচ্ছা ডেটাগুলো কি সেম ক্যারেক্টারিস্টিক্স এর কিনা, সিমিলার কিনা। যদি সিমিলার টাইপ বা সেম ক্যারেক্টারিস্টিক্স বা একই টাইপের ডেটা হয় তার মানে এই ডেটার আমাদের রেজাল্ট গুলো কি থাকবে, কনসিস্টেন্সি, একটা ধারাবাহিকতা থাকবে। আর ডেটাগুলোর মধ্যে যদি ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যায় বা গ্যাপটা অনেক বেশি হয়ে যায় তখন হচ্ছে তাদের মধ্যে কি হয়, ডিস্টেন্সটা অনেক বেড়ে যায় এবং তার মধ্যে হচ্ছে কি কনসিস্টেন্সিটা অনেক কমে যায়। তো আমরা এই একটা ডেটা সেটের নেচারটা কেমন হবে, তাদের প্রকৃতিটা কেমন, সহজ হিসাব যেটা, যে এই ডেটা সেট গুলো আমরা যখন অ্যানালাইসিস করি তখন আমরা সেম রেজাল্ট পাই, কাছাকাছি। সাধারণত যেটা বলা হয় যে কনসিস্টেন্সি থাকলে বা ডেটা সেটের মধ্যে ডিসপারশন কম থাকাটাই বেটার। হ্যাঁ, তো ডিসপারশন কম থাকলে মোটামুটি তাদের মধ্যে একটা কনসিস্টেন্সি থাকে, ধারাবাহিকতা থাকে। ওকে, তো ব্যাপারগুলো হচ্ছে এটাই যে ডিসপারশন বেশি হলে আমরা কি দেখবো যে তার মধ্যে ধারাবাহিকতাটা কিংবা কনসিস্টেন্সিটা কম, আর কনসিস্টেন্সি বেশি হলে ধারাবাহিকতাটা কি থাকবে, কম থাকবে, জাস্ট উল্টাটা। তো কয়েকটা মেথড আছে যার মাধ্যমে আমরা ডিসপারশনটা ক্যালকুলেট করে থাকি, আমরা জাস্ট মেথডের নামটা লিখে দিয়ে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো। 1 নাম্বার যে মেথড আছে সেটার নাম হচ্ছে রেঞ্জ, 2 নাম্বার হচ্ছে মিন ডেভিয়েশন, 3 নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 4 নাম্বার হচ্ছে ভেরিয়েন্স, আর 5 নাম্বার হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন।
অর্থাৎ এই 5টা মেথড দ্বারা আমরা একটা গ্রুপ অফ ডেটা সেটে কি করে থাকি, তাদের মধ্যে কি আছে, গ্যাপটা কেমন আছে। যেমন আমরা এর আগে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মিন ভ্যালু দিয়ে সেন্টার ভ্যালুটা নির্ণয় করতাম। তো এখন আমরা যেটা করব যে এই সেন্টার ভ্যালু থেকে ডেটাগুলোর দূরত্বটা কেমন, বা একটা ডেটার সাথে একটা ডেটার ডিসটেন্সটা কেমন, অর্থাৎ ডেটার মধ্যে ইন্টারনাল ডিসটেন্স মেজারমেন্টের ক্ষেত্রে আমরা যে মেথড গুলো ইউজ করে থাকি সেটাই আমরা করব এখানে। এবং ডিসটেন্স করে হচ্ছে কি ডেটার নেচারটা কেমন সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এবং এখানে একটা জিনিস আমাদের একটাই মোটো, যে ডেটার মধ্যে যদি ডিসটেন্স অনেক বেশি হয় দে হ্যাভ লেস কনসিস্টেন্সি। ওকে, আর যদি কনসিস্টেন্স অনেক বেশি হয় তাহলে তার মধ্যে কি হবে, ডিসপারশনটা কম হবে। এটাই হচ্ছে আমাদের আলটিমেট ব্যাপার। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? Okay, response please. Samsujjoha Shubho, Yasir Arafat, Ashraf, Yasir Arafat acho, Ashraful ma'am. Islam, Yes, ma'am. then Ahmed Sajid Aryan, তারপর সেতু, Yes, ma'am. রুকাইয়া, রাকিবুর রহমান, ম্যাম রোকায়া ma'am. ছিল ম্যাম, রোকায়া ছিল হ্যাঁ ম্যাম। রুকাইয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে রাকিবুর রহমান, Yes, ma'am. সাদমান সাদিক, Yes, ma'am. অর্পিতা, মিশু, Present, ma'am. নাইম, পারভেজ আহমেদ পাপন, এমডি আলামিন, সুমাইয়া আক্তার মৌ, আকাশ, কামরান হাসান আকাশ, Ma'am. আকাশ আছো? কামরান হাসান আকাশ আছো? Ji ma'am. Ji ma'am. আচ্ছা, মেহেদি হাসান, সাজিদুল ইসলাম, সুকান্ত আছো, মোবাশ্বের আলম, জাকারিয়া হাসান, রহমান খান, আলভি রহমান খান, আলভি নাই, আরাফাত আল আজমির, অমিত, সাইফুল ইসলাম, মুনিয়া, সাফাইন আজম, Yes, ma'am. মাহাদি হাসান, নাজমুল হুসাইন, তাহমিদ শফিক, Yes, ma'am. আর হচ্ছে নুসরাত জাহান নিশু। Yes, ma'am. নাজমুল আছো, নিশু আছে, আর কেউ বাকি আছো? ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। তাহলে নেক্সট ক্লাস নেক্সট দিন হচ্ছে 2:30টায় ক্লাস, ওই দিন সবাই জয়েন করে ফেলো। ওকে ম্যাম।